সিস্টেমেটিক ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ ফ্যাক্ট অর প্রিন্সিপাল। অর্থাৎ রিসার্চ হচ্ছে সিস্টেম ভিত্তিক ইনভেস্টিগেশন করা বা খোঁজা কোনো কিছু ফ্যাক্টরটাকে এস্টাবলিশ করার জন্য বা কোনো প্রিন্সিপালকে এস্টাবলিশ করার জন্য। অর্থাৎ আমরা যদি সহজ কথায় বলি, অজানা কোশ্চেনের উত্তর খুঁজে পাওয়া হচ্ছে রিসার্চ। তো এই রিসার্চে আমাদের পারপাস কি? পারপাসে আমরা আগে আবার যদি ডেফিনেশনে একটু যাই, যে আপনি যখন রিসার্চ করবেন আপনার ইনভেস্টিগেশন অবশ্যই সিস্টেমেটিক হতে হবে। হোয়াট ইজ সিস্টেমেটিক? সিস্টেমেটিক হচ্ছে আমাদের রিসার্চে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের সিস্টেম ধরে ধরে আগাতে হবে। আমরা মন চাইলো সরাসরি কোনো একটা কাজ করলাম, এখন এটা করলাম তখন ওটা করলাম, এটা না। আমাদের টোটাল রিসার্চ প্রসেসটা একটা গোছানো প্রক্রিয়া, যেখানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আপনাকে মেনটেন করতে হবে। আপনি চাইলে একটা ধাপ স্কিপ করে অন্য একটা ধাপে যেতে পারবেন না। তো এই যে রিসার্চের যে স্টেপ গুলো বা ধাপগুলো সবাই আমরা একটু পরে দেখবো। তো আমাদের রিসার্চের পারপাস বা উদ্দেশ্যগুলো কি কি? তো অ্যাজ এ নার্স বা নার্সিং সেক্টর আমাদের রিসার্চের মেইন পারপাস কি? সেটা হচ্ছে ইমপ্রুভ পেশেন্ট কেয়ার। অর্থাৎ আমাদের হসপিটালে পেশেন্ট কেয়ারটাকে ইমপ্রুভ করা। এটা ছাড়াও আরেকটা পারপাস হচ্ছে ইনহ্যান্স নার্সিং প্র্যাকটিস, ইনফ্লুয়েন্স করা হেলথ কেয়ার পলিসি বা হেলথ কেয়ার পলিসি গুলো ডেভেলপ করা, বা আমাদের নার্সিং কারিকুলাম তৈরিতে হেল্প করা। এরকম অনেক পারপাস রয়েছে। আমরা শুধুমাত্র এখানে অল্প কিছু পারপাস যেন আমরা পরীক্ষাতে বা ট্রু ফলসে আসলে অ্যান্সার করতে পারি সেভাবে দেওয়া। এবং কন্ট্রিবিউট টু এভিডেন্স বেসড প্র্যাকটিস, অর্থাৎ এভিডেন্স বেসড প্র্যাকটিসে নিজেকে কন্ট্রিবিউট করা। এগুলো হচ্ছে আমাদের রিসার্চের পারপাস বা উদ্দেশ্য। এখন আপনি যখন রিসার্চ করবেন বা রিসার্চার, আপনার কি কোয়ালিটি থাকতে হবে, এটা একটা ইস্যু। তো অ্যাজ এ রিসার্চার যে কোয়ালিটি থাকতে হবে, ক্রিটিক থিঙ্কিং। অর্থাৎ আপনাকে যখন আপনি রিসার্চ করবেন চিন্তা চেতনাগুলো অনেক ক্রিটিক্যালি করতে হবে, অনেক ডিপ অ্যানালাইসিস করতে হবে। সবসময় অ্যাটেনশন টু ইথিক্যাল ইন্টিগ্রিটি। অর্থাৎ আপনি যখন রিসার্চ করবেন ইথিক্যাল কনসিডারেশন গুলো সেটা মেনটেন করতে হবে, অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে, আপনার বিভিন্ন বিষয় খুব analysis করতে হবে। আর ইউ মাস্ট বি কমিউনিকেটর। অর্থাৎ আপনি যখন রিসার্চ করবেন আপনার ইফেক্টিভ কমিউনিকেশনটা এখানে খুবই দরকার। কারণ আমরা যখন রিসার্চ শুরু করি, প্রথমত হচ্ছে রিসার্চে আমাদের পারমিশনটা নিতে হয় একটা অথরিটি থেকে। দেন অথরিটি যখন আমাদের রিসার্চ করার জন্য পারমিশন দেবে, তখন আমরা আরো অন্যান্য স্টেপে বা অন্যান্য ধাপে যেতে পারবো। তো এই পুরো ব্যাপারে আমাদের খুব কিন্তু কমিউনিকেশনটা গুরুত্ব বহন করে। এখন আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ রিসার্চের ক্যারেক্টার কেমন হবে? রিসার্চ হবে অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে কি? রিসার্চের অবশ্যই কোনো একটা উদ্দেশ্য থাকবে। রিসার্চটা হবে সিস্টেমেটিক, অর্থাৎ এটা সিস্টেম ওয়াইজ প্রসেসে আমাদের আগাতে হবে। দেন রিলায়েবল, অর্থাৎ রিসার্চের যে রেজাল্টটা আসবে সেটা যেন কনসিস্টেন্স থাকে বা সব জায়গায় সেটা যেন আমরা রিয়েলিটির সাথে অ্যাডজাস্ট করে। ভ্যালিড এবং রিপ্রোডিউসেবল, অর্থাৎ রিসার্চের আমাদের এই ব্যাপারটা যেন আমরা পরবর্তীতে আবারও ইউটিলাইজ করতে পারি এই রিসার্চটা। এটা হচ্ছে আমাদের রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা এখান থেকে কিছু এমসিকিউ দেখে নিব, যে এই যেগুলো আমরা পড়লাম মানে গরুর ইসের মতো, এখান থেকে আমাদের এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসবে। তার আগে আমি একটু সবার থেকে রেসপন্স নিব যে আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা। যেহেতু আমরা এখন যেটা পড়াচ্ছি এটা একটু গতানুগতিক হয়ে গিয়েছে বা ক্লাস তত ইন্টারেস্টিং না, খুব বোরিং একটা বলা যায়। কারণ আমাদের আগের ক্লাস যেটা বেসিক টার্মিনোলজি গুলো ছিল সেখানে লিটারেচার রিভিউ, হাইপোথিসিস বা বাকি যে ব্যাপারগুলো ছিল এটা যথেষ্ট আহ ইন্টারেস্টিং ছিল।
বাট আমরা আজকের প্রথম দিকের ক্লাসটা একটু বোরিং, পরের দিকে যেয়ে কিন্তু এটা আবারও শিফট হয়ে যাবে আগের দিনের মতো। রিসার্চ ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ ফ্যাক্ট অর প্রিন্সিপাল। হ্যাঁ, সঠিক উত্তর হবে বি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে হুইচ অফ ফলোইং ইজ এ মেজর পারপাস অফ নার্সিং রিসার্চ। আমাদের নার্সিং রিসার্চের মেজর পারপাস বা উদ্দেশ্য কোনটা? সবাই অ্যান্সার করবেন। হুইচ অফ ফলোইং ইজ মেজর পারপাস অফ নার্সিং রিসার্চ। আপনি যে নার্সিং এ রিসার্চ করবেন, এটার উদ্দেশ্য কোনটা? হ্যাঁ, সঠিক উত্তর হবে হচ্ছে বি, বা ইমপ্রুভ পেশেন্ট কেয়ার। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হুইচ কোয়ালিটি ইজ ইসেনশিয়াল ফর এ গুড রিসার্চার। একজন গুড রিসার্চারের ভিতর কোন কোয়ালিটি গুলো এসেনশিয়াল বা দরকার? হ্যাঁ, আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে হচ্ছে সি, বা ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা এখন পরের কোশ্চেনে চলে যাবো, সেটা হচ্ছে হোয়াট আর দি পারপাস বা ইম্পর্টেন্স অফ নার্সিং রিসার্চ। আমাদের নার্সিং রিসার্চের পারপাস বা গুরুত্বটা কি কি? এখানে কিন্তু এটা মাল্টিপল অ্যান্সার বা ট্রু ফলস, এখান থেকে ট্রু অ্যান্সার গুলো আপনারা অ্যান্সার করবেন। হোয়াট ইজ দি পারপাস বা ইম্পর্টেন্স অফ নার্সিং রিসার্চ? এখান থেকে ট্রু অ্যান্সার গুলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ঝর্ণা, রুমানা, হুমায়রা, নাসিমা। আমাদের হঠাৎ যে পারপাস বা উদ্দেশ্য কি কি নার্সিং রিসার্চে? পেশেন্ট কেয়ার ইমপ্রুভ করা, এটা ট্রু। দেন হচ্ছে ইনহ্যান্স নার্সিং প্র্যাকটিস, এটাও ট্রু। ইনফ্লুয়েন্স হেলথ কেয়ার পলিসি, এটাও ট্রু। এবং কন্ট্রিবিউট এভিডেন্স বেসড প্র্যাকটিস, এটাও ট্রু। অনলি ফলস হচ্ছে ডি। তো এগুলো হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ, বি, সি এবং ই রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, এটা আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে, এ স্টাডি দ্যাট কালেক্টেড ডাটা অ্যাট ওয়ান পয়েন্ট ইন এ টাইম। একটা স্টাডিতে যখন আমরা একই সময়ে ডাটা কালেকশন করি বা একবারই ওইখান থেকে ডাটা কালেকশন করি, এই স্টাডিকে কোন টাইপের স্টাডি বলা হয়? লংগিটুডিনাল, এক্সপেরিমেন্টাল, ক্রস সেকশনাল এবং র্যান্ডমাল। আপনি যখন একটা রিসার্চ স্টাডিতে একটা জায়গা থেকে একবারই ডাটা কালেকশন করবেন, সেটাকে আমরা বলি ক্রস সেকশনাল স্টাডি। তো আপনারা যারা এইবার লাইসেন্স বা পোস্ট বেসিক পরীক্ষা দিয়েছিলেন, আপনারা হয়তো বা বলতে পারবেন আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন ছিল। এই যে আমরা যে প্যাটার্নে পড়াচ্ছি, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই ওখানে ছিল। তো দয়া করে আপনারা গুরুত্ব সহকারে ক্লাসটা করেন। তো আমাদের এই যে সময় করে রিসার্চের যে টাইপ, দুই প্রকার, একটা ক্রস সেকশনাল, একটা লংজিটিউডিনাল। ক্রস সেকশনাল হচ্ছে এককালীন বা এক সময়ের গবেষণা, অর্থাৎ যেখানে আপনি অন স্ন্যাপশট
ভাইয়া কথা বাড়ছে। ভাইয়া কথা কেটে কেটে আসতেছে। এখন কি ঠিক আছে ম্যাডাম, না সেম কন্ডিশন? এখন ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, তো এই ক্রস সেকশনাল স্টাডিটা কি? যেখানে আপনি একটা জায়গা থেকে একবারই ডাটা কালেকশন করবেন। আর এই ক্রস সেকশনাল স্টাডিটা খুব শর্ট টাইমে হয়, অর্থাৎ খুব স্বল্প সময়ে শেষ হয়। আর লংজিটিউডিনাল স্টাডিটা কি? যেখানে দীর্ঘকালীন গবেষণা, অর্থাৎ যেখানে একটা লম্বা সময় ধরে লংগিটিউডিনাল স্টাডিতে কি হয়, একটা লং টাইম ডাটা কালেকশন করা হয়, পেশেন্টকে অবজারভেশন করা হয়। এটা হচ্ছে লংগিটিউডিনাল স্টাডি। তো এই টাইম বেসিসের উপর ভিত্তি করে আমাদের রিসার্চ হচ্ছে দুই প্রকার, একটা ক্রস সেকশনাল, একটা লংগিটিউডিনাল। আমি আবারও বলছি, ক্রস সেকশনালটা হচ্ছে খুব শর্ট টাইমে হয় এবং এখানে একবারই ডাটা কালেকশন করা হয়। অর্থাৎ যারা রেসপন্ডেন্ট থাকে বা যারা আমাদের স্যাম্পল থাকে তাদের থেকে আমরা একবার যে ডাটা কালেকশন করে নিয়ে আসি। যেমন যারা পোস্ট বেসিক করবেন বা যারা বেসিক বিএসসি আছেন, আপনারা যে রিসার্চটা করেছিলেন এটা ক্রস সেকশনাল স্টাডি। কারণ ওখানে আপনারা পেশেন্ট থেকে অনলি একবারই, সরি পেশেন্ট বা হচ্ছে যারা আপনার স্যাম্পল ছিল ওখান থেকে একবারই ডাটা কালেকশন করবেন। আর লংগিটিউডিনাল হচ্ছে যেটা লং টাইম, 6 মাস বা 1 বছর ধরে, সেখানে মাল্টিপল টাইম আপনি ডাটা কালেকশনে যাবেন, তাকে আমরা লংগিটিউডিনাল স্টাডি বলে থাকি। এখন আমরা দেখব, আমরা যে রিসার্চ করব এখানে আমাদের কি কি ইথিক্যাল কনসিডারেশন মেনটেন করতে হয়, বা কি কি ইথিক্স আমাদের মেনটেন করতে হয়। অবশ্যই অন্য অন্য সবকিছুর মধ্যে আমাদের রিসার্চে বেশ কিছু ইথিক্স মেনটেন করতে হয়। তো আপনারা একটু জানাবেন যে আপনারা সবাই বুঝতে পারতেছেন কিনা, বোরিং লাগতেছে কারোর ক্লাস? জি না। না ভাইয়া। আমি জানি যে আগের দিনের ক্লাসের থেকে এটা একটু একঘেয়েমি হবে, কারণ আগের দিন ক্লাসের মাল্টিপল টার্মিনোলজি ছিল, তো এইগুলো অজানা ছিল একটু আপনাদের কাছে, জাস্ট কাইন্ড অফ হচ্ছে থ্রিলার কাজ করতেছিল যে এটা কি হতে পারে, ওইটা কি হতে পারে। কিন্তু এই ক্লাসটা একটু প্রথম দিকে বোরিং, পরের দিকে আবারও থ্রিলার আছে। এখন আমরা দেখবো ইথিক্যাল কনসিডারেশন, অর্থাৎ আপনি রিসার্চ করতে গেলে আপনার কি কি ইথিক্স মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট, অর্থাৎ আপনি যে রিসার্চ করবেন, আপনি যে পেশেন্টের থেকে বা পার্টিসিপেন্ট থেকে ডাটা কালেকশন করবেন, বা যাদেরকে আপনি আপনার রিসার্চে রাখবেন, তাদের থেকে আপনার ইনফর্ম কনসেন্ট নিতে হবে। অর্থাৎ তারা যে স্বইচ্ছায় আপনার স্টাডিতে পার্টিসিপেট করতে চায়, এটা আপনাকে এনশিওর করতে হবে। তো এই ইনফর্ম কনসেন্টে কি থাকে, আপনার স্টাডিটা কেন হচ্ছে, কাদের উপর হচ্ছে, কতজন স্যাম্পল নিয়ে হবে, এইটা সে পার্টিসিপেট করলে সে কি কি বেনিফিট পাবে, এখানে ওই যারা পার্টিসিপেট করবে তাদের কোনো ঝুঁকি আছে কিনা, এই সবই ভাইয়া আবারও কথা কেটে কেটে আসতেছে। এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে সবাই? জি ভাইয়া। জি শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি। তো আমাদের এই ইনফর্ম কনসেন্টটা কি, যে পার্টিসিপেন্ট থেকে পুরোপুরি আপনাকে সম্মতিপত্র নিতে হবে যে সে স্বইচ্ছায় আপনার রিসার্চে পার্টিসিপেট করতে চায়। আপনার রিসার্চের যে ঝুঁকিগুলো রয়েছে, আপনার রিসার্চের যে রিস্ক গুলো রয়েছে, এগুলো সম্পর্কে ওই পার্টিসিপেন্ট সম্পূর্ণ অবগত, এগুলো জেনে সে নিজের ইচ্ছায় আপনার রিসার্চে পার্টিসিপেট করতেছে, দ্যাটস কল্ড ইনফর্ম কনসেন্ট। অর্থাৎ পার্টিসিপেন্ট মাস্ট বি ফুলি ইনফর্মড অ্যান্ড ভলেন্টারিলি এগ্রি। অর্থাৎ যারা আপনার রিসার্চের পার্টিসিপেন্ট হবে তারা পুরোপুরি সম্মত থাকবে এবং নিজের ইচ্ছায় সম্মত থাকবে এখানে। দেন হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, মোস্ট ইম্পর্টেন্ট। কনফিডেন্সিয়ালিটি বলতে কি, প্রোটেক্ট পার্টিসিপেন্ট পার্সোনাল ইনফরমেশন।
অর্থাৎ আপনার রিসার্চে যারা অংশগ্রহণ করবে তাদের পার্সোনাল ইনফরমেশন গুলোকে প্রোটেকশন করতে হবে বা হচ্ছে রক্ষা করতে হবে। যেমন আপনি একটা স্লাম এরিয়াতে বা একটা বোথেলো বোথেলো বলতে যেটাকে আমরা যৌনপল্লী বলি, এখানে আপনি এইডস বা হেপাটাইটিস বা এই ধরনের কোন একটা সেনসিটিভ ইস্যু নিয়ে রিসার্চ করছেন। এখন আপনি যদি ওই বোথেলেতে কারা যায় তাদের ইনফরমেশন গুলো আপনি রিসার্চে যেহেতু জানতেছেন যে এখানে কারা যাচ্ছে, কার কার কি রোগে আক্রান্ত হচ্ছে, আপনি এটা বাইরে এসে লিক করে দিলেন, তখন কিন্তু না আপনি প্রপারলি রিসার্চ করতে পারবেন এবং না আপনার এটা প্রপার উদ্দেশ্যটা ফিল আপ হবে। এজন্য আপনার রিসার্চে যারাই আপনাকে ডাটা দিবে বা যারা পার্টিসিপেন্ট থাকবে তাদের যত পার্সোনাল ইস্যু আছে, তাদের যত পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। যেমন আমরা হসপিটালে যখন কোনো হেপাটাইটিস বি পেশেন্ট নিয়ে গবেষণা করব, সেখানে আমরা যেমন খারাপ কাজে লিপ্ত অনেক পেশেন্টও পাবো, আবার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন বা অন্য কারণে হেপাটাইটিস হয়েছে এমন পেশেন্টও পাওয়া যাবে। এখন একজন পেশেন্ট, আমরা জানি যে সবাই এইডস আইভি বা হেপাটাইটিস এগুলো হচ্ছে এই ধরনের কাজে হয়। এখন আপনি শিওর না যে সে খারাপ কাজের জন্য হয়েছে না তার ব্লাড ট্রান্সফিউশনের জন্য হয়েছে, কিন্তু আপনি দেখা গেল এসে তার কমিউনিটিতে বা তার আশপাশের মানুষজনকে বলে দিলেন যে এই এর তো এইটা আছে। এটা কিন্তু পরে খুব নেগেটিভ একটা কনসিকুয়েন্স ওই পেশেন্টের উপর বা ওই পার্টিসিপেন্টের উপর পড়ে। আচ্ছা, সাউন্ড হচ্ছে কার ওখান থেকে, একটু মিউট করুন না। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসতেছে, আপনাদের যার ওখান থেকে সাউন্ড আসতেছে কাইন্ডলি একটু মিউট করুন। আচ্ছা, আপনারা সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আমরা এখন পরবর্তীতে চলে যাব রেসপেক্ট ফর প্রাইভেসি, অর্থাৎ পেশেন্টের প্রাইভেসিকে রেসপেক্ট করতে হবে। বেনিফিশিয়ালস, অর্থাৎ আপনি যে রিসার্চ করবেন এটার জন্য ম্যাক্সিমাম বেনিফিট থাকে এবং মিনিমাইজ হার্ম থাকে পার্টিসিপেন্টের। অর্থাৎ যারা আপনার রিসার্চে পার্টিসিপেট করবে তারা যেন উপকৃত হয় এবং খুব কম পরিমাণ হার্ম বা ক্ষতির সম্মুখীন হয়। কারণ যেমন আমরা যখন একটা নতুন ভ্যাকসিন আবিষ্কার করি, ওইটার যখন ট্রায়াল দেই তখন কিন্তু ওইটা অন কাইন্ড অফ অ্যাপ্লাইড রিসার্চ। তো ট্রায়াল পর্যায়ে কিন্তু অনেক পেশেন্টের ক্ষতি হতে পারে, অনেক পেশেন্টের হচ্ছে রিয়াকশন দেখা যেতে পারে। তো অবশ্যই আমাদের যারা পার্টিসিপেন্ট থাকবে রিসার্চে, আমি অ্যাজ এ রিসার্চার আমার উদ্দেশ্য কি থাকবে, যেন ম্যাক্সিমাম বা বেনিফিটটা বা ভালো ফলাফলটা বেশি আসে। আর নন ম্যালফিশিয়াসটা কি, অ্যাভয়েড কজিং হার্ম টু পেশেন্ট পার্টিসিপেন্ট, অর্থাৎ যারা আপনার রিসার্চে পার্টিসিপেট করবে বা অংশগ্রহণ করবে তাদের যেন কোনো ক্ষতি না হয় বা আপনার রিসার্চটা যেন তাদের জন্য কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, এটা আপনাকে এনশিওর করতে হবে। রাইট টু উইথড্র, আপনি যাদেরকে পার্টিসিপেন্ট হিসেবে ডাটা নিবেন তাদের সেই রাইট থাকবে বা সেই অধিকার থাকবে যে সে যে কোনো সময় রিসার্চ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। দ্যাটস কল্ড রাইট টু উইথড্র। এগুলো কিন্তু সবই আমাদের ইনফর্ম কনসেন্ট বা আপনার এই ইথিক্স গুলো, সরি এগুলো হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন। তো আপনি রিসার্চ করতে গেলে অবশ্যই আপনার এই ইথিক্স গুলো মেনটেন করতে হবে। দেন ইথিক্যাল রিভিউ, অর্থাৎ অবটেইন অ্যাপ্রুভাল ফ্রম আ ইথিক্স রিভিউ বোর্ড, অর্থাৎ প্রত্যেকটা রিসার্চের জন্য আইভিআর বা হচ্ছে একটা ইথিক্স রিভিউ বোর্ড থাকে যারা এটার পারমিশন দেয়। যেমন আপনারা যারা বিএসসি ফাইনাল ইয়ারে আছেন বা যারা পোস্ট বেসিক সেকেন্ড ইয়ারে যখন থাকবেন বা ফার্স্ট ইয়ারে, আপনাদের রিসার্চ শুরুর আগে আপনার কলেজ কর্তৃপক্ষ আপনাকে একটা পারমিশন দিবে যে তুমি এখন রিসার্চ শুরু করতে পারো, বা আপনারা একটা ফর্মাল দরখাস্ত লিখবেন বা অ্যাপ্লিকেশন দিবেন কলেজে, তারা ওইটার এগেনস্টে পারমিশন দিবে আপনার রিসার্চের জন্য, তখন আপনি রিসার্চে অগ্রসর হতে পারবেন। তো অবশ্যই রিসার্চের জন্য ইথিক্যাল রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবাই কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আই থিংক এখন তো সাউন্ডের কোনো প্রবলেম হওয়ার কথা না। জি সবাই কি ভাইয়া। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া জি শোনা ভাইয়া, যাচ্ছে। শোনা আচ্ছা, যাচ্ছে। এখন যদি
কথা সেরে সেরে আসছে, আমার এখানেও মানে সমস্যা হচ্ছে। সেরে সেরে আসছে। এখন আর শোনা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আমরা ইথিক্যাল কনসিডারেশন গুলো কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে এখানে? না, আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে প্রোটেক্টিং পার্টিসিপেন্ট পার্সোনাল ইনফরমেশন ইজ নোন অ্যাজ। আপনি অ্যাজ এ রিসার্চার তার পার্টিসিপেন্টের পার্সোনাল ইনফরমেশনটাকে আপনি প্রোটেক্ট করবেন, এটাকে আমরা কি হিসাবে জানি? ইন্টিগ্রিটি, বেনিফিশিয়েন্স, কনফিডেন্সিয়ালিটি, রাইট টু উইথড্র। কনফিডেন্ট। সঠিক উত্তর হবে এ। কেউ অ্যান্সার কেন দিচ্ছেন না? রাইট আনসার হচ্ছে এ। আচ্ছা, কেউ অ্যান্সার দেন না এ। আচ্ছা, গুড। আমাদের সঠিক উত্তর হবে সি বা কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ যখন আমরা পার্টিসিপেন্টদের পার্সোনাল ইনফরমেশন গুলো প্রোটেক্ট করি, এটাকে বলা হয় কনফিডেন্সিয়ালিটি। তো আমাদের রিসার্চে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা, নট অনলি রিসার্চ বাট অলসো হসপিটাল ওয়ার্ড বা যে কোনো জায়গায় কনফিডেন্সিয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন হচ্ছে দি প্রিন্সিপাল অফ অ্যাভয়েডিং হার্ম টু পার্টিসিপেন্ট ইজ কল্ড। পার্টিসিপেন্টদের হার্মটাকে অ্যাভয়েড করা, এটাকে আমরা রিসার্চের ভাষায় ওই প্রিন্সিপালটাকে কি বলি? নন ম্যালিফিশিয়েন্স, প্রাইভেসি, বেনিফিশিয়েন্স এবং ইথিক্যাল রিভিউ। The principle of avoiding harm to participant is called non-maleficence. অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে 8A। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে obtaining approval from an ethics review board is a part of। আপনি একটা ইথিক্স রিভিউ বোর্ড থেকে একটা পারমিশন ম্যানেজ করে নিলেন, এটা কিসের পার্ট? রেসপেক্ট ফর প্রাইভেসি, ইথিক্যাল রিভিউ, ইনফর্ম কনসেন্ট এবং বেনিফিশিয়েন্স। হ্যাঁ, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ইথিক্যাল রিভিউ। আচ্ছা, এখন আমরা দেখব সায়েন্টিফিক স্টেপ অফ রিসার্চ প্রসেস। ওই যে আমরা পড়ানোর শুরুতেই বলেছিলাম রিসার্চ একটা সিস্টেমেটিক করতে হয়, বা রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস। এই যে রিসার্চ করতে গেলে আমাদের এই সিস্টেমেটিক প্রসেসে কোন কোন স্টেপ গুলো ফার্স্ট টু লাস্ট ফলো করতে হয়, সেটা আমরা এখন দেখব। তো এখান থেকে কিন্তু প্রায় সময় কোশ্চেন হয়। সেটা হচ্ছে আমাদের রিসার্চের ফার্স্ট স্টেপ কি? আইডেন্টিফাই প্রবলেম। অর্থাৎ আপনাকে সমস্যা খুঁজে বের করতে হবে যে আপনি এক্স্যাক্টলি কোন সমস্যার উপর রিসার্চ করতে চাচ্ছেন। যেমন আপনি এজ এ নার্স, আপনার চারপাশে অনেক প্রবলেম রয়েছে, যেমন প্রেসক্রিপশন পাচ্ছে না হসপিটাল থেকে। তো এরকম অনেক সমস্যা আপনি পাবেন। এটা থেকে অ্যাজ এ রিসার্চার আপনাকে ফার্স্ট অফ অল যে কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এটার মাধ্যমে আপনি ভাইয়া কথা রিসার্চ ক্লিয়ার আছে কোশ্চেনটা না? খুঁজে পাবেন। সবার ক্ষেত্রে কি এমন হচ্ছে সাউন্ড? জি ভাইয়া। মাঝে মাঝেই ভাইয়া হচ্ছে। মাঝে মাঝে জি ভাইয়া। আমার এখানেও আচ্ছা, এমন হচ্ছে। আমি তো দেখছি আমার এখান থেকে সাউন্ডের কোনো প্রবলেম নাই, বাট আপনাদের এখানে এমন হচ্ছে কেন? এখন ঠিক আছে ভাইয়া, এখন তো ঠিক আছে। না, মাঝে মাঝে যেটা হচ্ছে অনেক সময় আপনাদের ফোনে নেটওয়ার্ক পায় না ঠিকঠাক মতো, বা ওয়াইফাইটা প্রপারলি কাজ করে না, তখন এই যে নেট একটু স্লো হয়ে যায়। জি ভাইয়া, এখন ঠিক আছে। আচ্ছা, তো আমাদের রিসার্চের ফার্স্ট স্টেপ কি? আইডেন্টিফাই প্রবলেম, অর্থাৎ সমস্যা খুঁজে বের করা। দেন আমরা যখন প্রবলেম আইডেন্টিফিকেশন করব,
পরবর্তী ধাপে আমি কোথায় চলে যাব? লিটারেস কোনো কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন প্রপার ভাবে? এখন শোনা যাচ্ছে ভাইয়া, এর আগে শোনা যায়নি। না ভাইয়া, কিন্তু মাঝে মধ্যে এরকম হচ্ছে, কথা শোনা যাচ্ছে না, একটু শোনা যাচ্ছে ভালো, আবার একটু পর শোনা যাচ্ছে না, এরকম হচ্ছে। ভাইয়া আচ্ছা, তখন মিউট মানে অফ করে রাখলে মানে আমাদের মিউট অফ করে দিলে আর কি কথা বোঝা যায়। দেখেন, আপনাদের মতো আমিও আমার ফোনে জয়েন করে আছি, দেখতেছি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো যদি আমার সাউন্ডে প্রবলেম হতো আমি আমার ফোন থেকে শুনতে পেতাম না প্রপার ভাবে। তো তারপরে যে ধাপ সেটা হচ্ছে রিভিউ লিটারেচার। অর্থাৎ আপনি অ্যাজ এ রিসার্চার যখন আপনি প্রবলেম আইডেন্টিফিকেশন করবেন, আপনাকে তখন কি করতে হবে? লিটারেচার গুলো রিভিউ করতে হবে। অর্থাৎ লিটারেচার রিভিউ কি কি? আপনার আগে প্রিভিয়াস যে রিসার্চারটা ওই রিলেটেড সাবজেক্টের উপর রিসার্চ করেছে সেটা আপনার জন্য লিটারেচার। আর লিটারেচার রিভিউ কোনটা? এটাকে যখন আপনি সিস্টেমেটিক ভাবে সামারাইজেশন করবেন বা এটা একটা কম্প্রিহেন্সিভ সামারি বের করবেন, সেটাকে আমরা লিটারেচার রিভিউ বলি। তো অ্যাজ এ রিসার্চার আমাদের লিটারেচার রিভিউটা একবার টপ টু বাটন বা শুরু থেকে শেষ পর্যন্ত করে যেতে হয়। তো আমাদের প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম বা সমস্যা খুঁজে বের করা। পরবর্তী ধাপ হচ্ছে লিটারেচার রিভিউ করা। তো এই লিটারেচার রিভিউর মাধ্যমে আমাদের কি হয়? গেইন হয় অ্যান্ড রিভিউ হয় এক্সিস্টিং রিসার্চ। অর্থাৎ আপনার আগে সেম টপিকস এর উপর যে রিসার্চ গুলো হয়ে গিয়েছে ওইটা সম্পর্কে আপনার নলেজ গেইন হচ্ছে এবং ওইটা একবার আপনাকে রিভিউও করা হয়ে যাচ্ছে। পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে ফর্মুলেট হাইপোথিসিস। অর্থাৎ হাইপোথিসিস বলতে কি বোঝায়? এ প্রেডিক্টেড আউটকাম অফ এ রিসার্চ স্টাডি। অর্থাৎ একটা রিসার্চ স্টাডির সম্ভাব্য ফলাফল কি আসতে পারে সেটাকে আমরা হাইপোথিসিস বলে থাকি। তো এই হাইপোথিসিসে কি হয়? ডেভেলপ করে এ টেস্টেবল হাইপোথিসিস অফ রিসার্চ এই। অর্থাৎ রিসার্চের উদ্দেশ্য নিয়ে অ্যাজ এ রিসার্চার উনি একটা হাইপোথিসিস তৈরি করবে বা ফর্মুলেট করবে। এবং এই হাইপোথিসিসটা বলতে বোঝায় সম্ভাব্যতা, যে আজকে আমি দেন তারপর স্টাডি ডিজাইন বা রিসার্চের ডিজাইন করবে, যে সে কোন মেথোডোলজি ফলো করবে, কিভাবে ডাটা কালেকশন করবে, কোন ডাটা কালেকশন স্টাইল সে ফলো করবে, এগুলো। দেন পরবর্তী ধাপে হচ্ছে অ্যানালাইজ ডাটা। অর্থাৎ এই ধাপে এসে বিভিন্ন ধরনের কালেকশন করা যে ডাটাগুলো সেটাকে বিভিন্ন মেথডে অ্যানালাইসিস করবে। দেন তারপর কনক্লুশন ড্র করবে, রিপোর্ট ফাইন্ডিং করবে এবং অ্যাট লাস্ট রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট করবে। অর্থাৎ এই রিসার্চের যে প্রসেসটা এটাকে সবাই ইভালুয়েট করবে এবং এটার আউটকামটাকে সে হচ্ছে সোশ্যালি বা বাইরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিবে যেন এটার বেনিফিটটা সবাই নিতে পারে। তো এটা হচ্ছে আমাদের রিসার্চ প্রসেসের বা সায়েন্টিফিক যে স্টেপ। এখন যদি আপনার পরীক্ষাতে আসতে পারে যে হোয়াট ইজ দি ফার্স্ট সায়েন্টিফিক স্টেপ অফ নার্সিং রিসার্চ, অ্যাজ এ নার্স আপনি যে রিসার্চ করতেছেন আপনার ফার্স্ট সায়েন্টিফিক স্টেপ কোনটা হবে? কাইন্ডলি একটু এটা কমেন্টস করে জানাবেন। আমাদের রিসার্চের ফার্স্ট সায়েন্টিফিক স্টেপ কোনটা? কাইন্ডলি আপনি একটু কমেন্টস করে জানাবেন। আইডেন্টিফাই প্রবলেম, আশামণি, দিলরুবা, নাসিমা। হ্যাঁ, সঠিক উত্তর হবে হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম। তো আমাদের এখানে কোশ্চেন হচ্ছে হুইচ স্টেপ অফ রিসার্চ প্রসেস ইনভলভ ডিফাইনিং দি রিসার্চ কোশ্চেন। যে কোন স্টেপে রিসার্চ প্রসেসের কোন স্টেপে রিসার্চ কোশ্চেনটাকে আমরা ডিফাইন করতে পারি? 10 নম্বর কোশ্চেন, সবাই অ্যান্সার করবেন, বি কেয়ারফুল। লং লাইফ ঝর্ণা নদী কমেন্টস করেছে, জোহরা আক্তার, নাসিমা খাতুন, বর্ণিছা। হ্যাঁ, আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম। কারণ আমরা যখন প্রবলেম আইডেন্টিফাই করি
তখন কিন্তু হচ্ছে আমরা রিসার্চ প্রসেসটা কি, এটার উদ্দেশ্য কি, এটার আউটকাম কি আসবে, এগুলো কিন্তু আমরা সবই ওখান থেকে ঠিক করে ফেলি। আচ্ছা, আপনারা পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে লিটারেচার রিভিউ, এটা আমরা আবার একটু রিভিউ করে দিয়েছি। লিটারেচার রিভিউটা কি? পূর্ববর্তী গবেষণার সংক্ষিপ্তসার। অর্থাৎ আপনার আগে সেম টপিকস বা ওই রিলেটেড টপিকসে যারা রিসার্চ করেছে সেটা হচ্ছে লিটারেচার। আর লিটারেচার রিভিউটা কি? আপনি যখন ওই রিসার্চের এ টু জেড খুঁজে বের করবেন, ওই রিসার্চে কোথায় গ্যাপ ছিল, কোথায় ল্যাকিং ছিল, ওই রিসার্চটা কেন এত স্ট্রং ছিল, এগুলো যখন আপনি এ টু জেড বের করবেন সেটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। তো এই লিটারেচার রিভিউ আমরা একটু পরে দেখবো। দেন আরেকটা টার্মিনোলজি যেটা খুব কমন বা বিভিন্নবার এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস বলতে বোঝায় টেস্টেবল প্রেডিকশন বা সম্ভাব্যতা। অর্থাৎ আমাদের রিসার্চে যখন দুইটা ভেরিয়েবল থাকে বা দুইটা কিছুর ভিতর রিলেশনশিপ বের করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাইপোথিসিসটা কাজে আসে। আমাদের পরবর্তী কোশ্চেন, দি সামারি অফ এক্সিস্টিং স্টাডিজ নোন অ্যাজ। আমাদের একটা এক্সিস্টিং রিসার্চের সামারিটা আমরা যে খুঁজে বের করি এটাকে আমরা কি বলি? রিসার্চ ডিজাইন, লিটারেচার রিভিউ, স্যাম্পল এবং মেথোডোলজি। The summary of existing studies is known as, একটা রিসার্চ স্টাডির যে সামারিটা সেটাকে আমরা কি হিসাবে জানি? আমাদের এখানে 59 প্রেজেন্স আছেন, সবাই কাইন্ডলি অ্যান্সার করবেন। হ্যাঁ, সঠিক উত্তর হবে বি বা লিটারেচার রিভিউ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, যে রিসার্চের টাইপস গুলা বা ধরনগুলো। এই স্লাইডে যাওয়ার আগে আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে আপনারা ক্লিয়ারলি সবাই ক্লাস বুঝতে পারতেছেন কিনা বা আপনাদের কাছে কঠিন লাগতেছে কিনা। এখন কিন্তু আমরা যে স্টেজ গুলোতে চলে যাব এখানে আর বোরিং লাগবে না। ভাইয়া একটু কঠিন লাগতেছে, বুঝতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা ম্যাডাম, কোথায় কোথায় বুঝতে পারেননি সেগুলো বলবেন, আমরা ওগুলো বুঝিয়ে দিব। আসলে ভাইয়া ওই যে নেটের প্রবলেমের জন্য মাঝখানে যেগুলো বুঝতেছি, মানে ফার্স্টে হয়তো বা অ্যান্সার দিতে একটু প্রবলেম হয়েছে, ওইটার জন্য আর কি। আমি তো এখন জানি না কোনটা, এটাই আর কি। আচ্ছা, আপনারা যারা পেইড ব্যাচে আছেন তারা একটু ভিডিওটা দেখে নিলে কালকে বুঝতে পারবেন। আচ্ছা, আমি কি একটু স্লো পড়ালে বেটার হয়? একটু ফাস্ট চলে যাচ্ছি। ভাই একটু স্লো পড়ালে ভালো হয়। আচ্ছা, আগের দিন আমরা যেমন খুব স্লো গিয়েছিলাম, তাহলে কেন আপনারা বলতেছেন না যে স্যার একটু স্লো যান বা ভাই একটু স্লো যান? আমি তো আপনাদের থেকে আপডেট নিচ্ছি বারবার বাবা। আচ্ছা ঠিক আছে, আমি এখন স্লো যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমারও হচ্ছে আমি আজকে অনেক টায়ার্ড, আমার ঘুম আসতেছে। আমি ক্লাসের ভিতর মাঝে সাথে চোখ লেগে আসতেছে, আমি কি বলতেছি নিজেই হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি। তো এখন আমরা দেখব রিসার্চের টাইপস বা ধরন। তো আমাদের রিসার্চের যে ধরনগুলো রয়েছে, একটা আছে বেসিক রিসার্চ, যেটার অপর নাম হচ্ছে পিওর রিসার্চ। তো এই বেসিক রিসার্চটা কি? যেখানে ডেভেলপ করে বিভিন্ন টেস্ট, থিওরি, এগুলো নট ইমিডিয়েট প্র্যাকটিক্যাল ইউজ। অর্থাৎ এই বেসিক রিসার্চে আমরা বিভিন্ন নলেজ, বিভিন্ন ধরনের প্র্যাকটিস বা বিভিন্ন থিওরিটিক্যাল নলেজগুলোকে ডেভেলপ করি, কিন্তু এই বেসিক রিসার্চকে আমরা কোনো প্র্যাকটিক্যাল বা বাস্তব ক্ষেত্রে ব্যবহার করি না। অর্থাৎ বেসিক রিসার্চটা কি? যে আমাদের নিজেদের নলেজ, নিজেদের থিওরি ডেভেলপমেন্টের জন্য যে ধরনের রিসার্চ করা হয়, যেটার কোনো বাস্তব প্রয়োগ নাই। যেমন এক্সাম্পল কি? স্টাডি অন নার্সিং থিওরি। আমরা একটা নার্সিং থিওরির উপর একটা রিসার্চ করলাম। স্ক্রিনে দেখা যাচ্ছে না কিছু। ম্যাডাম, স্ক্রিনে দেখা না গেলে কেটে আবার জয়েন করেন। আমাদের পরবর্তী যে রিসার্চ টাইপ সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চটা কি? সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম। অর্থাৎ যখন আমরা
বাস্তবসম্মত কোনো একটা সমস্যা সমাধানের উদ্দেশ্যে রিসার্চ করি, সেটাকে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বলি। তো এই অ্যাপ্লাইড রিসার্চের যেমন এক্সাম্পল কি, হসপিটালে অনেক বেশি হচ্ছে নসোকোমিয়াল ইনফেকশন বা ক্রস ইনফেকশন বেশি হচ্ছে। তো অ্যাজ এ নার্স আপনারা এই ক্রস ইনফেকশন কমানোর জন্য একটা রিসার্চ করতেছেন যে কিভাবে কমানো যায়, এবং সেটা আপনি সরাসরি প্রয়োগ করতেছেন। এটাকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ। অর্থাৎ যেখানে প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশনের জন্য এই ধরনের রিসার্চ করা হয়, দ্যাটস কল অ্যাপ্লাইড রিসার্চ। সবাই এখন বুঝতেছেন ক্লিয়ার ভাবে? জি ভাইয়া বুঝতেছি। রিসার্চ বলতে আমি যেটা বুঝছিলাম যে নতুন কোনো কিছু ট্রাই, মানে অজানা কোনো কিছু মানে জানার জন্য যে ট্রাই করা বা নিজে করা, এরকম কিছু মনে হয়। বুঝতে পারিনি ম্যাডাম, আবার একটু রিপিট করবেন। মানে অ্যাপ্লাইড রিসার্চটা আছে না যেটা, ওইটা বলতে আমি যেটা জানছিলাম যে হচ্ছে অজানা কোনো কিছুর প্রতি আমরা যেটা ট্রাই করব, মানে নিজে যেটা ট্রাই করব সেটাই। না ম্যাডাম, ওইটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ, অর্থাৎ আপনি যেটা জানেন না সেটা জানার জন্য যে রিসার্চ করবেন বা অজানা কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করবেন, এটাকে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ বলে থাকি। আর অ্যাপ্লাইড রিসার্চ বা হচ্ছে ফলিত রিসার্চ যেটাতে আমরা অ্যাপ্লাই করি বা প্র্যাকটিক্যাল বা বাস্তব সমস্যা সমাধানের উদ্দেশ্যে করি। যেমন এখন আপনার সারা বাংলাদেশে অনেক সুইসাইডাল টেন্ডেন্সি বেড়েছে। সুইসাইড টেন্ডেন্সি কমানোর জন্য আপনি একটা রিসার্চ করতেছেন, এটা হচ্ছে যেহেতু এটা সরাসরি অ্যাপ্লাইড হচ্ছে বা প্রয়োগ হচ্ছে বা প্র্যাকটিক্যাল সমস্যা সমাধানের জন্য হচ্ছে, দ্যাটস ওয়াই এটা অ্যাপ্লাইড রিসার্চ। আবার সুইসাইডের প্রবণতা কমানোর যে কি কি পদ্ধতি আছে এইটা নিয়ে যদি আপনি রিসার্চ করতেন, তাহলে সেটা কিন্তু হতো পিওর রিসার্চ, কারণ সেখানে আপনি বিভিন্ন থিওরি নিয়ে নলেজ নিয়ে রিসার্চ করতেছিলেন। অর্থাৎ কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা সুইসাইড টেন্ডেন্সি কমাতে পারি, এটা কিন্তু পিওর রিসার্চ। কিন্তু ছেলেমেয়েরা অলরেডি সুইসাইড করতেছে, এই সুইসাইড করা বন্ধ করার জন্য আমরা যখন সরাসরি একটা রিসার্চ করতেছি, সেটা অ্যাপ্লাইড রিসার্চ। এই অ্যাপ্লাইড আর পিওরের ভিতর পার্থক্যটা কি এখন বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সবাই বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, দেন ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কি করবে? ডেসক্রাইব করবে ক্যারেক্টারিস্টিক্স অর স্ট্যাটাস। অর্থাৎ যখন কোনো কিছুর চারিত্রিক বৈশিষ্ট্য বা যে কোনো কিছু ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে, সেটাকে আমরা ডেসক্রিপটিভ রিসার্চ করি। যেমন পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে, অর্থাৎ আমরা এখন একটা সার্ভে করতেছি, সেখানে আসলে পেশেন্টের স্যাটিসফ্যাকশন হয়েছে লোক কিনা সেটা আমরা জানার ট্রাই করতেছি, দ্যাটস কল ডেসক্রিপটিভ রিসার্চ। অ্যানালিটিক্যাল রিসার্চ কি? অ্যানালাইসিস করবে বা বিচার বিশ্লেষণ করবে এক্সিস্টিং ডাটা টু এক্সপ্লেন রিলেশনশিপ। অর্থাৎ আপনার আগে অনেকগুলো ডাটা কালেকশন করা রয়েছে, ওই ডাটাগুলোকে আপনি যখন অ্যানালাইসিস করবেন বা বিচার বিশ্লেষণ করবেন, সেটাকে আমরা অ্যানালিটিক্যাল রিসার্চ বলি। যেমন এটার এক্সাম্পল কি? রিভিউ অফ রেকর্ড টু ফাইন্ড ইনফেকশন কজ। অর্থাৎ ইনফেকশন কি কি কারণে হয় এটা আর কারণ খুঁজে বের করার জন্য আপনি বিভিন্ন পেশেন্ট রেকর্ড চেক করতেছেন। কারণ যেহেতু হসপিটালে যখন পেশেন্ট ভর্তি হচ্ছে, তাদের হিস্টোরি সেখানে থেকে যাচ্ছে। তো এই যে বিভিন্ন পেশেন্টের হিস্টোরি যেটা আগে থেকে কালেকশন করা ছিল, এইটা আপনি রিভিউ করতেছেন বা এইটা আপনি দেখতেছেন। দেখে আপনি এটার উপর ভিত্তি করে একটা রিসার্চ করতেছেন, এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল রিসার্চ। অর্থাৎ অ্যানালিটিক্যাল রিসার্চ হচ্ছে পূর্বের যে বিভিন্ন ডাটা বা পূর্বের তথ্য যখন থেকে যাবে, ওইটা আপনি অ্যানালাইসিস করে যে রিসার্চ করবেন। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া বুঝছি। দেন এক্সপ্লোরেটরি রিসার্চ। এক্সপ্লোরেটরি রিসার্চে কি হয়? ইনভেস্টিগেট হয় নিউ বা আনসার্টেন প্রবলেম, যে আসলে একটা নতুন প্রবলেম বা একটা হচ্ছে অপ্রাসঙ্গিক বা একটা হচ্ছে হঠাৎ করে কোনো একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে। তো এটা কেন হচ্ছে এটা জানার জন্য আমরা যে রিসার্চটা করি, সেটাকে বলা হয় এক্সপ্লোরেটরি রিসার্চ। আর এক্সপেরিমেন্টাল রিসার্চ কি?
কন্ট্রোল ভেরিয়েবল টু টেস্ট কজ ইফেক্ট, অর্থাৎ কোনো কিছুর কারণ এবং সেটার হচ্ছে এই জানার জন্য আমরা যে ধরনের রিসার্চ করি এটাকে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা হয়ে থাকে। এখন আমরা যেটা দেখব কোয়াজি এক্সপেরিমেন্টাল। কোয়াজি এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? পার্শিয়াল কন্ট্রোল থাকে রিসার্চারের, নো ফুল র্যান্ডমাইজেশন, অর্থাৎ এই ধরনের রিসার্চটা পুরোটা র্যান্ডমের উপর ভিত্তি করে করা হয় না, এখানে যে রিসার্চার তার কিছুটা কন্ট্রোল থাকে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? না ভাই, এটা বুঝতে পারি নাই। না ভাইয়া, এটা তাহলে কেন বুঝতেছি না। আচ্ছা, ভাই ওই যে অ্যানালাইটিক্যাল, ওইটা একটু বুঝাই দেন। এই যে কোয়াজি এখন এক্সপেরিমেন্টাল, এটা বুঝতে পারি নাই। জি ম্যাডাম, কোয়াজি এক্সপেরিমেন্টাল হচ্ছে এটা এমন একটা রিসার্চ যেখানে রিসার্চারের টোটাল কোনো কন্ট্রোল কিছুটা থাকবে বাট পুরোপুরি কন্ট্রোল থাকবে না। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট হ্যান্ড হাইজিন প্রোগ্রাম ইন অড। আপনি অ্যাজ এ রিসার্চার আপনি একটা অডে বা আপনি আপনার অডে হ্যান্ড হাইজিন প্র্যাকটিসটা ইমপ্লিমেন্ট করতেছেন। এখন আপনি অ্যাজ এ রিসার্চার আপনি তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেশেন্টের হ্যান্ড হাইজিন মেনটেন করতে পারবেন না বা কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি কিছুটা কন্ট্রোল করতে পারেন। কিভাবে? যে আপনি তাদের বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করে দিতে পারেন যে সবাইকে সময় নিয়ে এভাবে হাত ধুতে হবে, সবাইকে হ্যান্ড ওয়াশ বাধ্যতামূলক, এর ভিতরে কেউ করবে কেউ করবে না। এখন যারা প্রপারলি করতেছে না তাদের উপর কিন্তু আপনার কন্ট্রোল থাকতেছে না, আবার অনেকে করতেছে কারণ আপনি সেখানে একটা পাওয়ারে আছেন বা কন্ট্রোলিং ক্যাপাবিলিটিতে আছেন। এইটাকে বলা হয় কোয়াজি এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ যেখানে রিসার্চার পার্শিয়াল কন্ট্রোল থাকে বা কিছুটা কন্ট্রোল থাকে, পুরোপুরি ওই ইসের উপর কন্ট্রোল থাকে না। এখন বুঝতে পেরেছেন? এখন হ্যাঁ কি ভাইয়া, বুঝতে পেরেছেন ম্যাডাম? জি ভাইয়া বুঝছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন আমরা দেখব কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ কি? এটা হচ্ছে নন নিউমেরিক ডাটা থাকে, অর্থাৎ এখানে কোনো সংখ্যাগত বা 1, 2, 10 এই পরিসংখ্যানগত কোনো ডাটা থাকবে না। এখানে থাকে হচ্ছে বিভিন্ন যারা পার্টিসিপেন্ট থাকবে তাদের এক্সপেরিয়েন্স, তাদের বিভিন্ন কিছু মিনিংস। যেমন ফর এক্সাম্পল ইন্টারভিউ অ্যাবাউট পেশেন্ট পেইন পারসেপশন, অর্থাৎ একজন পেশেন্ট, একজন ব্যথার পেশেন্ট বা যার পেইন আছে, তার এই পেইন পারসেপশন উপর বা পেইন হলে তার কি ধরনের ফিলিংস হয়, এটা নিয়ে আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। এটাকে বলা হয় কোয়ালিটেটিভ রিসার্চ, যেখানে রিসার্চের রেজাল্টটা বা আসে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স, ফিলিংস এগুলোর উপরে। কোনো ধরনের নিউমেরিক ডাটা এখানে থাকে না। নিউমেরিক ডাটা বলতে কি? সংখ্যাগত ডাটা। আর কোয়ান্টিটেটিভ রিসার্চ কি? এখানে নিউমেরিক ডাটা থাকে, অর্থাৎ রিসার্চের রেজাল্টটা সংখ্যায় আসে। যেমন 10 জন বা 20 জন এটা করেছে, 5 জন এটা করিনি। এই যে নিউমেরিক ডাটা যেটাতে থাকবে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। বুঝতে পেরেছেন কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এর ভিতরে পার্থক্যটা? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া, পারছি। এটা বুঝছি। ম্যাডাম আদৌ কি আপনারা বুঝতেছেন? সত্যি করে বলেন। ভাইয়া এটা কোয়ান্টিটেটিভ, একজন করে কথা বলেন। হ্যাঁ, একজন করে ভাই বলেন। এটা আগে থেকে একটু পড়া ছিল তো, এই জন্য এটা বুঝতেছি। আচ্ছা, হ্যাঁ, আসলে আমি একটু বেশি পড়াবো বলে আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, বাট আপনাদের সাথে আসলে দ্রুত গেলে না প্রবলেম হয়ে যাচ্ছে। আপনাদের খুব স্লোলি যেতে হবে রিসার্চ, আমার এটা রিসার্চ করা হয়েছে ক্লাসে। হ্যাঁ, আজকে টপিকটা যেমন একটু বেশি হার্ড মনে হচ্ছে আর কি, বুঝছেন? হার্ড মনে হচ্ছে বলতে, এটা আমি একটা অন কাইন্ড অফ শর্ট রিসার্চ করলাম, এটা অ্যাপ্লাইড রিসার্চও বলতে পারেন। যে আমি আগের ক্লাসে পুরা ক্লাসে শুধুমাত্র
15টা বা 20টা বেসিক টার্মিনোলজি পড়িয়েছিলাম, বাট আমার আজকে উদ্দেশ্য ছিল ক্লাসে অনেক বেশি শেষ করা। বাট আলটিমেটলি আমার এটা অ্যানালাইসিস করলাম যে আমি যদি রিসার্চটা দ্রুত পড়াতে চাই তাহলে আমার স্টুডেন্টরা নিতে পারবে না, কারণ আগের ক্লাসটা আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছিলেন খুব ভালোভাবে, তাই না? হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আগেটা খুব অল্প ভালোভাবে ছিল বুঝছি, তো, কিন্তু আপনারটা একটু অল্প বেশি ছিল। হার্ড মনে হচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ, কারণটা হচ্ছে এটাই যে আমি এটা একটু ফাস্ট আগাচ্ছিলাম। আচ্ছা, ইন্দ্রাণী পাঠক কোয়ান্টিটেটিভের হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, কোয়ান্টিটেটিভ এক্সাম্পল কি? কাউন্টিং ইন হসপিটাল ফর পার মান্থ, অর্থাৎ এক মাসে হসপিটালে কতজন পেশেন্ট পড়ে গিয়েছে সেটা। তো দেখা গেল যে এটা কাউন্ট করলে কি হবে, যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এক মাসে 20 জন পেশেন্ট ফল হয়েছে। তো এই যে 20, এটা কিন্তু নিউমেরিক ভ্যালু বা সংখ্যাগত ভ্যালু, দ্যাটস ওয়াই এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ। ক্রস সেকশনাল রিসার্চ আর লঙ্গিটুডিনাল রিসার্চ এটা আমি একটু আগে তাহলে বলেছি। সংখ্যাগত ডাটা থাকবে যেটা সেটাই কোয়ান্টিটেটিভ, না? হ্যাঁ, যেখানে সংখ্যাগত ডাটা থাকবে, আর স্ট্যাটিক্যাল যেখানে ডাটা অ্যানালাইসিস থাকবে। সংখ্যাগত থাকবে না সেটা হলো কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ, হ্যাঁ, এখানে দেখা গেল বিভিন্ন ইমোশন, ফিলিংস, বিভিন্ন এক্সপিরিয়েন্স এগুলো উল্লেখ থাকবে। বুঝতে আর পারছি। কোয়ান্টিটেটিভ রিসার্চ কিন্তু স্ট্যাটিক্স এর সাথে কানেক্টেড বা পরিসংখ্যানের সাথে কানেক্টেড। হুম, এখানে বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য থাকতে পারে, যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গত বৃহস্পতিবার বা 20 তারিখে 20 জন পেশেন্ট পড়ে গিয়েছিল, 23 তারিখে সেই পেশেন্ট ফলের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়ায়। তো এই যে সংখ্যাগত এবং স্ট্যাটিক্স বা পরিসংখ্যানগত তথ্যটা থাকবে আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চে। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, এক্সপেরিমেন্টাল রিসার্চটা একটু বুঝাই দেন। গুড, একটু ওয়েট, আমরা এই তিনটা একটু শেষ করি তারপর যাচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি কাকে বলে? অন টাইম স্ন্যাপশট অফ পপুলেশন, অর্থাৎ আমার রিসার্চে যারা পপুলেশন থাকবে বা আমি যাদের থেকে ডাটা নিব তাদের কাছে আমি একবারই যাব ডাটা কালেকশনের জন্য, এটাকে বলা হয় ক্রস সেকশনাল স্টাডি, এবং এটা খুব শর্ট টাইমে করা হয়। যেমন আপনি একটা সার্ভে করছেন নার্সদের এই মাসে স্ট্রেস লেভেলের উপর, তো এখানে আপনি সারা মাসে একবারই গেলেন, একবারই ডাটা কালেকশন করে নিয়ে চলে আসলেন। এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, কারণ এটা খুব স্বল্প সময়ে হয়। আর লঙ্গিটুডিনাল স্টাডি মানে কি? এটা লং টাইম হয়, অর্থাৎ ফলো সাবজেক্ট ওভার টাইম। এই রিসার্চে যে সাবজেক্ট থাকবে সেটা আপনি অনেক লম্বা সময় ধরে ফলো করছেন। যেমন আপনি একজন পেশেন্টের 1 বছর ধরে বিপি মেজার করতেছেন, সেটার একটা হচ্ছে রেকর্ড তৈরি করতেছেন। এটা লঙ্গিটুডিনাল স্টাডি। ক্লিয়ার? ক্লিয়ার। দেন হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি। কোনটা? এখানে হচ্ছে পাস্ট রেকর্ড গুলোকে ইউজ করা হয়। বুঝিনি ম্যাডাম। কি বলছেন বুঝিনি নাজমিরা। ম্যাডাম আপনার কথাটা না বুঝতে পারিনি, একটু ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো লম্বা সময় লং ডিউরেশনে হবে সেগুলো পড়বে। আচ্ছা, তো আমরা পরবর্তী চলে যাই রেট্রোস্পেক্টিভ। সেটা হচ্ছে কি হবে, যে পাস্ট রেকর্ড টু স্টাডি ইভেন্ট বা আউটকাম, অর্থাৎ এখানে বিভিন্ন পাস্ট বা পূর্বের বিভিন্ন রেকর্ড গুলোকে আমরা ব্যবহার করব স্টাডি আউটকামের জন্য বা ফলাফলের জন্য। এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ স্টাডি। অর্থাৎ যেমন হচ্ছে এক্সাম্পল কি, রিভিউ লাস্ট ইয়ার ইনফেকশন কজ, যে লাস্ট ইয়ারে। বুঝিনি ম্যাডাম। লিটারেচার রিভিউটা কি বলতে পারি? আচ্ছা, আমরা একটা টপিকস একটু শেষ করি তারপরে ওখানে যাই। যেহেতু আমরা এখন একটা টপিকসে আছি, এটা নিয়ে যদি আমরা আবার লিটারেচার রিভিউতে যাই, আমরা কিন্তু অলরেডি রেট্রোস্পেক্টিভটা স্কিপ করে না, যাচ্ছি। আমি আমি বলে দিব ওইটা বলি আপনাদের। নাই, আমি ওইটা বলি নাই, আমি বলছি
রেট্রোস্পেকটিভ যেটা বললেন, এটা যেহেতু পাস্ট রেকর্ড অ্যানালাইজ করার কথা, তাই বললাম যে লিটারেচার রিভিউ তো আমরা প্রথমে দেখে তারপরে একটা জিনিস করি, ওইটা কি আমরা করতে পারি? তাই বলছি। না ম্যাডাম, লিটারেচার রিভিউ হচ্ছে আমাদের রিসার্চের একটা মেথড। অর্থাৎ আপনি যখন একটা রিসার্চ করবেন, ওইখানে আপনার টপিকস রিলেটেড যে প্রিভিয়াস রিসার্চ গুলো হবে, ওইটার যখন আপনি সামারি বের করবেন, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। কিন্তু রেট্রোপ্রেসপেক্টিভ কি কিছুটা সিমিলার, এটা আমি আসতেছি। রেট্রোপ্রেসপেক্টিভটা হচ্ছে আপনি পাস্ট রেকর্ড গুলো ইউজ করবেন। যেমন বিগত বছর যে পেশেন্ট ইনফেকশনের কজ কি ছিল, বা বিগত বছর কতজন পেশেন্ট কলেরায় মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল, এই যে রেকর্ডগুলো আগে থেকে সংরক্ষণ আছে, এইগুলো থেকে আপনি ডাটা নিয়ে যে রিসার্চটা করবেন, সেটা হচ্ছে রেট্রোপ্রেসপেক্টিভ। তো এখন এই লিটারেচার রিভিউ বলতে বোঝায় আমার সামারি খুঁজে বের করা রিসার্চের। কিন্তু আমার লিটারেচার রিভিউর ভিতরে কিন্তু আমি কোথাও ডাটা কালেকশন করব না। লিটারেচার রিভিউর ভিতরে আমি কি করব, যে আগের রিসার্চ গুলোর যে সামারি ছিল, আগের রিসার্চ গুলোর যে আউটকাম ছিল, আগের রিসার্চ গুলোর যে গ্যাপ ছিল, এগুলো আমি খুঁজে বের করব। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া বেসিক সবাই রিসার্চটা বুঝতে আরেকবার পেরেছেন? একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আসতেছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? কন্ট্রোল ভেরিয়েবল, অর্থাৎ আপনার রিসার্চে যে ভেরিয়েবল গুলো থাকবে, সেটা আপনার নিজের কন্ট্রোলে থাকবে, অর্থাৎ সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন টু টেস্ট কজ ইফেক্ট, অর্থাৎ কোনো একটা কজ ইফেক্ট টেস্ট করার জন্য। অর্থাৎ একটা নিয়ন্ত্রিত পরিবেশে আপনি কোনো একটা গবেষণা করতেছেন, যে ফর এক্সাম্পল যে আপনি একটা নতুন ওষুধ আবিষ্কার করলেন। এখন এই ওষুধটা কতভাগ কার্যকর, এটা আপনি ল্যাবে নিয়ে কয়েকজন পেশেন্টের উপর দিচ্ছেন, দিয়ে ওইটার ইফেক্ট টেস্ট করতেছেন, কার্যকারিতাটা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখতেছেন। এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চ। অর্থাৎ এখানকার যে ভেরিয়েবল গুলো থাকে বা যাদের উপর আপনি অ্যাপ্লাই করবেন, তারা আপনার নিয়ন্ত্রণে থাকবে। যেমন কোন একটা নতুন ফেনোমেনন আবিষ্কার হলো, যে হচ্ছে যেমন টাইফয়েডের ভ্যাকসিন আবিষ্কার হলো সবার আগে। তো এই ভ্যাকসিনটা আসলে মানুষের কতটুকু ইফেক্ট নিয়ে আসবে, এটা জানার জন্য আমরা কি করলাম, ল্যাবে 5 জন পেশেন্টকে রেখে তাদেরকে ওই ল্যাবের বাইরে যেতে দিচ্ছি না, আমরা ভ্যাকসিনটা প্রথমে অ্যাপ্লাই করলাম বা প্রয়োগ করলাম, করার পর দেখলাম তার শরীরে কি কি পরিবর্তন আসতেছে, তার কি কি ঝামেলা হচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া এই সবাই যে বুঝতে পেরেছেন এক্সপেরিমেন্টাল? অ্যানালাইটিক্যাল একটু বুঝিয়ে দেন। আচ্ছা, দিচ্ছি। এখন আমরা আসি পিওর রিসার্চ। পিওর রিসার্চ হচ্ছে যে রিসার্চে আমরা রিসার্চ করার মাধ্যমে বিভিন্ন ধরনের থিওরি বা নলেজ গেইন করি। যেমন আমি এখন একটা থিওরি গেইন করব কিসের উপর, যে কি করলে আমাদের নার্সিং স্টুডেন্টরা আরো বেশি বেশি খুব কম সময় এনক্লেক্স পাস করবে। তো এই এনক্লেক্স পাস করার বিভিন্ন ওয়ে নিয়ে, বিভিন্ন পন্থা নিয়ে আমি একটা রিসার্চ করতেছি, যেখানে শুধুমাত্র তার নলেজ রিলেটেড রিসার্চ হচ্ছে, সেটা বাস্তবে প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু তার নলেজ গুলো নিয়ে নাড়াচাড়া হচ্ছে। অর্থাৎ এইগুলোর মাধ্যমে আমি একটা পদ্ধতি বা আমি একটা প্রসিডিউর আবিষ্কার করলাম, যেটার মাধ্যমে কেউ দ্রুত এনক্লেক্স পাস করতে পারে। তো এটাকে বলা হয় পিওর রিসার্চ, যেটা নলেজ ভিত্তিক রিসার্চ, বা যেটা থিওরিটিক্যাল ভিত্তিক বা থিওরি বেস বা তাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করে, সেখানে কোনো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই হয় না, ওইটার যে রেজাল্টটা আসে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। অ্যানালিটিক্যাল রিসার্চ হচ্ছে আপনি যখন কোনো কিছু অ্যানালাইসিস করবেন, অর্থাৎ পূর্বের বিভিন্ন ডাটা, অর্থাৎ 1 বছর আগে কয়জন পেশেন্ট হচ্ছে কলেরায় মারা গেছিল, এই ডাটাগুলো আপনার হসপিটালে থেকে গিয়েছে। তো আপনি অ্যাজ এ রিসার্চার, আপনি 1 বছর আগে কতজন কি কি কারণে কলেরায় মারা গিয়েছিল, তাদের কি কি কমপ্লিকেশন ছিল, এইগুলো আপনি অ্যানালাইসিস করে একটা রিসার্চ করতেছেন। এটাকে আমরা বলে থাকি অ্যানালিটিক্যাল রিসার্চ। ক্লিয়ার? জি ভাইয়া। তো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এ স্টাডি দ্যাট ডেসক্রাইব ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন।
একটা রিসার্চ স্টাডি যেটা ডেসক্রাইব করবে বা ব্যাখ্যা করবে একটা পপুলেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, এটাকে আমরা কি বলি? ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, করেক্ট এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল। যেহেতু এখানে আছে ডেসক্রাইব করবে বা ব্যাখ্যা করবে, দ্যাটস এটা হবে ডেসক্রিপটিভ স্টাডি। আমাদের পরবর্তী কোশ্চেন, which type of research aim to develop test theory without immediate practical application? যে কোন রিসার্চে আমরা কোন ধরনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ছাড়া কোন একটা থিওরি ডেভেলপ করি? অ্যাপ্লাইড রিসার্চ, পিওর রিসার্চ, ডেসক্রিপটিভ এবং এক্সপেরিমেন্টাল। অ্যাপ্লাইড। আপনি একটা রিসার্চ করছেন যেখানে আপনি একটা থিওরি ডেভেলপ করতেছেন, কিন্তু ওই থিওরিটা কোথাও প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতেছেন না, এটা কোন ধরনের রিসার্চ? বেসিক রিসার্চ। এটা হচ্ছে বেসিক রিসার্চ, কারণ বেসিক রিসার্চ আমরা কোথাও অ্যাপ্লাই করি না। বেসিক রিসার্চে আমরা নলেজ গেইন করি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন থিওরি ডেভেলপ করতে পারি বা বিভিন্ন হচ্ছে উদ্দেশ্য সাকসেস করতে পারি। অর্থাৎ পিওর রিসার্চ হচ্ছে নলেজ বেস, এখানে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আর অ্যাপ্লাইড রিসার্চটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস, এটা বাস্তব সমস্যা রয়েছে, ওটা সমাধানের উদ্দেশ্যে করা হচ্ছে। এখন বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন হ্যাঁ। সবাই? ভাইয়া এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসব, যে হুইচ রিসার্চ ইনভেস্টিগেট নিউ অর আনসার্টেন প্রবলেম? কোন রিসার্চটা নতুন এবং অপ্রত্যাশিত বিষয় নিয়ে করা হবে? বি। কেন বি হবে ম্যাডাম? রেট্রোপ্রেসপেক্টিভ তো হচ্ছে আমরা প্রিভিয়াস যে ডাটাগুলো এর ছিল হবে। এগুলো নিয়ে করব। এক্সপ্লোরেটরি রিসার্চ। যে রিসার্চে আমরা নতুন কোনো সমস্যা বা নতুন কোনো একটা সমস্যার কারণ খুঁজে বের করি, সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ, অর্থাৎ এক্সপ্লোর করে। আপনি জানেন না যে কেন এত বেশি করোনা আক্রান্ত হচ্ছে, কেন সারা নতুন বাংলাদেশে নতুন অনেক বেশি পেশেন্ট করোনায় আক্রান্ত হচ্ছে, এটা যখন আপনি খুঁজে বের করবেন কারণটা, এটাকে বলা হয় এক্সপ্লোরেটরি রিসার্চ। বুঝতে পেরেছেন? জি। যেমন আমি এখানে সুন্দর করে বাংলায় দিয়ে দিয়েছি যে এক্সপ্লোরেটরি দেওয়া আছে। রিসার্চটা কি, নতুন সমস্যা অনুসন্ধান করবে। যেমন হচ্ছে হঠাৎ করে এখন দেখা গেল বাংলাদেশে অনেক বেশি ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের কারণটা খুঁজে বের করবে, এটাকে বলা হবে এক্সপ্লোরেটরি। ডেসক্রিপটিভ রিসার্চ কি, কোনো ঘটনা বা তথ্য বর্ণনা করবে। ফর এক্সাম্পল, যে ভূমিকম্প হওয়ার পর সারা বাংলাদেশে কি কি ক্ষতি হয়েছে, কিভাবে ভূমিকম্প উৎপত্তি ছিল, এইগুলো যখন ব্যাখ্যা আকারে দিবে। বর্ণনা আর করবে। অ্যানালিটিক, হ্যাঁ, বর্ণনা করবে। আর অ্যানালিটিক্যাল কি, কোনো কিছু কারণ এবং ওইটার সাথে রিলেশনশিপ, যে ভূমিকম্পের কারণটা কি এবং ভূমিকম্প কেন বাংলাদেশে বেশি হচ্ছে, এই দুইটার ভিতরে কজ এবং রিলেশন যখন ব্যাখ্যা করবে, সেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল রিসার্চ। এখন বুঝতে পারতেছেন? ক্লিয়ার? হ্যাঁ। জি। এখন এই সাউন্ডও study ক্লিয়ার আছে। আচ্ছা, এ স্টাডি দ্যাট ডেসক্রাইব ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন, একটা স্টাডি যেখানে কোন একটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স ডেসক্রাইব করে, সেটাকে আমরা কি বলি? এক কথা ডেসক্রিপটিভ স্টাডি, এটা আমরা একটু আগে দেখছি। হ্যাঁ, ডিসক্রিপটিভ। আমাদের পরবর্তী কোশ্চেন, নন নিউমেরিক রিসার্চ এক্সপ্লোরিং এক্সপিরিয়েন্স ইজ। নন যে নিউমেরিক রিসার্চটা হয়, সেটাকে আমরা কোন ধরনের রিসার্চের ভিতরে ফেলবো? কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ? কোয়ালিটেটিভ। চলুন আমরা এটা একটু দেখে নিই। আমাদের হচ্ছে নন নিউমেরিক, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ, অর্থাৎ বর্ণনামূলক তথ্য থাকবে। যেমন এখানে হচ্ছে কোনো পেশেন্ট তার যখন ওটি হয়েছিল, তার ফিলিংস কেমন ছিল, এই ব্যাপারগুলো হচ্ছে সে বর্ণনা করবে, এটাকে বলা হয় কোয়ালিটেটিভ, অর্থাৎ নন নিউমেরিক ডাটা। আর নিউমেরিক ডাটা বা কোয়ান্টিটেটিভ ডাটা কোনটা?
যেখানে সংখ্যাসূচক তথ্য থাকবে। যেমন আমার ব্লাড প্রেশার সকালে ছিল 120/80, আমার বয়স 25 বছর, আমার হচ্ছে 18 বছর বয়সে ওজন ছিল 70 কেজি, 20 বছর বয়সে ওজন হয়েছে 90 কেজি। এই যে যেখানে সংখ্যা থাকবে, বিভিন্ন নাম্বার থাকবে, এটাকে নিউমেরিক রিসার্চ বা কোয়ান্টিটেটিভ রিসার্চ বলে। এবং এই কোয়ান্টিটেটিভ রিসার্চের সাথে স্ট্যাটিস্টিক্সের একটা বা পরিসংখ্যানের একটা সম্পর্ক থাকে। তো যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেই, কাউন্টিং হসপিটাল ফর পার মান্থ অফ অ্যান এক্সাম্পল অফ, এক মাসে হসপিটালে কতজন পেশেন্ট ফল হয়েছে বা পড়ে গিয়েছে এটা আপনি গণনা করলেন। অর্থাৎ এক বছরে হচ্ছে এক মাসে আপনি গণনা করলেন যে আপনার হসপিটালে 30টা পেশেন্ট পড়ে গিয়েছে বেড থেকে। এটা কোন ধরনের রিসার্চ তাহলে? কোয়ান্টিটেটিভ। এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। ভেরি গুড। এখন বুঝতে পারতেছেন সবাই ক্লাসগুলো প্রপারলি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপর আমাদের দুইটা কোশ্চেন আছে। আই থিঙ্ক এটা আপনারা দুইটা কোশ্চেনই সবাই এক নজরে অ্যান্সার করতে পারবেন। ওয়ান টাইম হচ্ছে ক্রস। হ্যাঁ, আমাদের অন টাইম স্ন্যাপশটে আমরা যে রিসার্চ করি এটা ক্রস সেকশনাল, আর লঙ্গিটিউডিনাল হচ্ছে পরবর্তীটা, অর্থাৎ হচ্ছে যেটা আমরা 1 বছর ধরে কারো বিপি নিচ্ছে, এটা লম্বা সময়, দ্যাটস কল্ড লঙ্গিটিউডিনাল স্টাডি। ম্যাডাম আপনারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন কারা কারা? আমাদের ফ্রি ক্লাস করতেছেন, একটু দেখি।